নমো সংস্কৃতায় সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে মূলত সম্পূর্ণ ব্রাহ্মণ সাহিত্য নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। ব্রাহ্মণ শব্দটি মূলত ব্রহ্মণ শব্দ থেকে এসছে। এই মূল শব্দ হচ্ছে ব্রহ্মণ, যার কথাটির অর্থ হচ্ছে গূঢ় শক্তি সম্পন্ন। গূঢ় শক্তি সম্পন্ন। এই ব্রাহ্মণ কথাটির মধ্যে আবার ব্রহ্ম কথাটি লুকিয়ে রয়েছে। এই ব্রহ্ম বলতে তাদেরকে বোঝানো হয় যারা বলবর্ধক এবং আরোগ্যকর মন্ত্রগুলি যারা উচ্চারণ করতেন তারাই হলেন ব্রহ্ম। এই ব্রহ্মজের উক্তি যে সমস্ত গ্রন্থে রয়েছে সেই গ্রন্থগুলিকেই বলা হয় ব্রাহ্মণ সাহিত্য। অর্থাৎ পুরোহিত বা ব্রাহ্মণেরা যে যজ্ঞাদি যে সমস্ত ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপে বিভিন্ন যে উক্তি যে লিপিবদ্ধ করে রেখেছেন যে গ্রন্থে, সেই গ্রন্থের নামই হচ্ছে ব্রাহ্মণ সাহিত্য। যাই হোক, এই ব্রাহ্মণের লক্ষণ করতে গিয়ে বিভিন্ন পণ্ডিতেরা বিভিন্নভাবে তাদের লক্ষণ করেছেন। এখানে প্রথমত আসি জৈমিনী। দেখো, প্রথমে বেদকে আমরা দুটোভাবে ভাগ করেছি। একটা হচ্ছে মন্ত্র আর একটা হচ্ছে ব্রাহ্মণ। মন্ত্রের অপর নাম সংহিতা বলা হয়ে থাকে। যদিও মন্ত্রের লক্ষণ করার পরে জৈমিনী ব্রাহ্মণের লক্ষণ করতে গিয়ে বলেছেন শেষে ব্রাহ্মণ শব্দহা, অর্থাৎ মন্ত্রভাগে যা বলা হয়নি, অর্থাৎ বাকি সমস্ত কিছুই রয়েছে এই ব্রাহ্মণ ভাগে, ব্রাহ্মণ সাহিত্যে। এই উক্তিটি করেছেন হচ্ছে জৈমিনী। কিন্তু আপস্তম্ভ তিনি যে লক্ষণটা করেছেন সেটি হলো কর্ম চোদনা ব্রাহ্মণানি, অর্থাৎ কর্ম, অর্থাৎ যাগযজ্ঞাদি যে সমস্ত কর্ম, চোদনা কথার অর্থ হচ্ছে প্রবর্তন করেন। অর্থাৎ যাগযজ্ঞাদি যে সমস্ত কর্ম যে গ্রন্থে আমরা পেয়ে থাকি, যে সমস্ত গ্রন্থে যাগযজ্ঞাদির আলোচনা রয়েছে, বৈদিক কর্মের নির্দেশ রয়েছে। চোদনা কথার অর্থ হচ্ছে নির্দেশ দেওয়া, প্রবর্তক হওয়া। যে গ্রন্থে পাওয়া যায় এই যাগযজ্ঞাদির প্রভৃতির যে কর্মের যে নির্দেশ যে গ্রন্থে পাওয়া যায়, সেই গ্রন্থটি হলো ব্রাহ্মণ সাহিত্য। এরপর আসছি আমরা বিষয় নিয়ে। ব্রাহ্মণের বিভিন্ন বিষয় রয়েছে, বিভিন্ন মুনির মতে বিভিন্ন বিষয় রয়েছে। কারো মতে ব্রাহ্মণের দুটি মাত্র বিষয়, কারো মতে 6টি বিষয়, আবার কারো মতে ব্রাহ্মণের 10টি বিষয়ও রয়েছে। যাই হোক, এর মধ্যে আপস্তম্ভ মুনি কি বলছেন দেখা যাক। আপস্তম্ভের মতে ব্রাহ্মণের বিষয় হচ্ছে 6টা: বিধি, অর্থাবাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প ও পরকৃতি। এই 6টি হচ্ছে আপস্তম্ভের মতে ব্রাহ্মণের বিষয়। তবে এই মতটাকে অধিকাংশ গ্রাহ্য করা হয়ে থাকে। এছাড়াও এছাড়াও সায়নাচার্য কিন্তু এই ব্রাহ্মণের বিষয় নিয়ে তিনি বলেছেন দ্বিবিধং ব্রাহ্মণম বিধি অর্থাবাদশ্চেতি, অর্থাৎ সায়নাচার্যের মতে বিধি এবং অর্থাবাদ এই দুটোই হচ্ছে ব্রাহ্মণের বিষয়। যাই হোক, এছাড়াও আরও অনেক পণ্ডিত আছেন যারা কিনা ব্রাহ্মণের বিষয় নিয়ে আলোচনা করেছেন। ব্রাহ্মণের বিষয়কে 10টি ব্রাহ্মণের বিষয় 10টি বলেছেন। তাদের মধ্যে একজন হলেন আচার্য সাবর। তার ভাষ্যে তিনি বলেছেন যে ব্রাহ্মণের 10টি বিষয়ের কথা তিনি উল্লেখ করেছেন। সাবর ভাষ্যে পাওয়া যায় 10টি বিষয়। সেগুলি হচ্ছে হেতু, নির্বচন, নিন্দা, প্রশংসা, সংশয়, বিধি, পরক্রিয়া, পুরাকল্প, ব্যবধান কল্পনা এবং উপমান। এই 10টি বিষয়ের কথা উল্লেখ পাওয়া যায়। তবে সবথেকে যে প্রসিদ্ধ হচ্ছে সেটি হচ্ছে আপস্তম্ভের এই 6টি বিষয় পর্যায়ক্রমে আলোচনা করা যাক। দেখো, প্রথমে আসছে বিধি। বিধি বিধি আমরা কাকে বলছি? বিধি বলতে বিশেষ বিশেষ কর্মানুষ্ঠানের নির্দেশ যেখানে পাওয়া যায়, বিশেষ বিশেষ কর্মানুষ্ঠানের নির্দেশ যে নির্দেশ দেওয়া হয়েছে যেখানে, তাকে বলা হয় বিধি। যেমন আমরা এটা বলতে পারি যে যদি কোনো ব্যক্তি স্বর্গ যেতে চায়, স্বর্গ কামনা করে, তখন তাকে যে যজ্ঞ করতে হবে, যেমন স্বর্গ কামনা করতে গেলে যেরকম অশ্বমেধ যজ্ঞ করতে হয়, সেই অশ্বমেধ যজ্ঞের যে নির্দেশ যেখানে দেওয়া থাকবে সেইটিকে বলা হবে বিধি। এরপরে আসছে হচ্ছে অর্থাবাদ। অর্থাবাদ আমরা কাকে বলবো? যেখানে বেদ মন্ত্র বা বৈদিক ক্রিয়ার ব্যাখ্যামূলক আলোচনা রয়েছে, সেটাই হচ্ছে অর্থাবাদ।
অর্থাৎ বেদের মন্ত্র কিভাবে প্রয়োগ করতে হবে, বেদের ক্রিয়া কখন কি যাগযজ্ঞাদি করতে হবে, সেই সমস্ত ব্যাখ্যা মানে যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে বলা হয় অর্থাবাদ। এরপরে আসছি হচ্ছে নিন্দা। নিন্দা বলতে কি বোঝানো হয়েছে? বিরোধী মতের সমালোচনা করা, তার মতকে খণ্ডন করা বা পরিহার করা, এটার নামই হচ্ছে নিন্দা। এরপরে আসছে প্রশংসা। প্রশংসা বলতে কি বোঝানো হয়েছে? স্তুতির দ্বারা কোনো ক্রিয়ার অনুমোদন করাই হলো প্রশংসা। কোনো স্তুতির মাধ্যমে যদি কোনো ক্রিয়ারকে অনুমোদন করা হয় তাহলে সেটাই হচ্ছে প্রশংসা। এরপরে সাধারণত প্রশংসা মানে কি বুঝি আমরা? সাধারণত যে প্রশংসা সেটা হচ্ছে স্তুতি, সেরকমই প্রশংসার কথাই বোঝানো হয়, যে সেটা স্তুতির মাধ্যমে কোনো ক্রিয়াকে যদি অনুমোদন করা হয়। ঠিক আছে, অনুমোদন করারই কিন্তু এক নাম হচ্ছে প্রশংসা, প্রশংসা করা। এরপরে আসছি হচ্ছে পুরাকল্প। পুরাকল্প বলতে প্রাচীনকালে দেবতাদের দ্বারা অনুষ্ঠিত যে যাগযজ্ঞাদি যে সমস্ত বৃত্তান্ত যেখানে আলোচনা করা হয়, প্রাচীনকালে দেবতাদের দ্বারা যে মানে অনুষ্ঠিত যাগযজ্ঞ করা হতো, দেবতারা যে যাগযজ্ঞের অনুষ্ঠান করা হতো, তার সমালোচনা যেখানে রয়েছে সেটাই হচ্ছে পুরাকল্প। আর সর্বশেষ 6 নম্বর হচ্ছে পরকৃতি। পরকৃতি কথার অর্থ হচ্ছে যে যজ্ঞ কর্মে বিভিন্ন পুরোহিতগণের কীর্তি, বিখ্যাত রাজাদের গণের যাগযজ্ঞের দান, যাগযজ্ঞ করার পরে তাদের দান দক্ষিণা প্রভৃতি যে সমস্ত বিবরণ পাওয়া যায় সেটা হচ্ছে পরকৃতি। আশা করি বোঝা গেছে। অর্থাৎ ব্রাহ্মণের মূলত যে 6টি বিষয়, সেই 6টি বিষয় আমরা আজ জানলাম। সেটা কি কি? বিধি, অর্থাবাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প এবং পরকৃতি। তবে বিভিন্ন পণ্ডিতদের মধ্যে মতভেদটাও আমরা দেখলাম, যে বিভিন্ন পণ্ডিতরা বিভিন্ন মতটা পোষণ করেছেন। সায়নাচার্য যেরকম 2টি বিষয় বলেছেন, আপস্তম্ভ যেরকম 6টি বিষয়ের কথা বলেছেন, সাভুর ভাষ্যে যেরকম 10টি বিষয় পাওয়া যায়। এরপরে ব্রাহ্মণের রচনাকাল। ব্রাহ্মণের রচনাকাল নিয়েও বিভিন্ন পণ্ডিতদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। তবে সবথেকে যে প্রসিদ্ধ 2টি মত পাওয়া যায় সেটা হচ্ছে প্রথমত ম্যাক্স মুলারের মতে ব্রাহ্মণ সাহিত্য রচনা হয়েছে 800 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে। এই ম্যাক্স মুলারের মতটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এরপরে আসছে উইন্টারনিথিস। ভিন্টারনিৎসের মতে ব্রাহ্মণ সাহিত্যের রচনাকাল 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময় বলে মনে করা হয়ে থাকে। এরপর আমরা আলোচনা করব ঋগ্বেদের ব্রাহ্মণ সাহিত্য। বর্তমানে ঋগ্বেদে 2টি ব্রাহ্মণ সাহিত্য পাওয়া যায়, একটা ঐতিরীয় ব্রাহ্মণ, একটা কৌশিতকী ব্রাহ্মণ। এই কৌশিতকী ব্রাহ্মণের অপর নাম আবার কিন্তু সাংখ্যায়ন ব্রাহ্মণ। যাই হোক, প্রথমটা শুরু করা যাক ঐতিরীয় ব্রাহ্মণ। ইতরার পুত্র মহিদাস এই ব্রাহ্মণের হচ্ছে মন্ত্রদ্রষ্টা ঋষি। ইনি কিন্তু এই ঐতিরীয় ব্রাহ্মণকে উপলব্ধি করতে পেরেছিলেন, তাই হচ্ছে মহিদাস হচ্ছেন ঐতিরীয় ব্রাহ্মণের ঋষি। আর তার পিতার নাম অনুসারে, তার মানে ইতরার নাম অনুসারে এই ব্রাহ্মণের নাম হয় ঐতিরীয় ব্রাহ্মণ। এই ঐতিরীয় ব্রাহ্মণের পঞ্জিকা সংখ্যা রয়েছে 8টি, আর প্রত্যেকটা পঞ্জিকায় আবার 5টি করে অধ্যায় থাকায় মোট অধ্যায় সংখ্যা হয়েছে 40টি এবং কাণ্ড রয়েছে 285টি কাণ্ড। মনে করা হয় যে শেষ 10টি অধ্যায় পরবর্তীকালে সংযোজন করা হয়েছে। এটা পূর্বে ছিল না, পরবর্তীকালে অন্য কোনো ঋষি দ্বারা এই 10টি অধ্যায় সংযোজন করা হয়েছে। এছাড়াও প্রথম এবং শেষ যে 8টি অধ্যায় রয়েছে, শেষ 8টি অধ্যায় ইন্দ্রাভিষেকের বিস্তৃত বর্ণনাও কিন্তু পাওয়া যায়। এই ঐতিরীয় ব্রাহ্মণের মধ্যে রয়েছে হচ্ছে সনুশেপ আখ্যান আর চরৈবেতি তত্ত্ব। ভালো করে মনে রাখতে হবে যে ঐতিরীয় ব্রাহ্মণের মধ্যে চরৈবেতি তত্ত্ব, এরকম প্রশ্ন আসে যে চরৈবেতি তত্ত্ব কোন ব্রাহ্মণের অন্তর্গত। চরৈবেতি তত্ত্ব কিন্তু ঐতিরীয় ব্রাহ্মণের অন্তর্গত। সনুশেপ আখ্যান এটাও কিন্তু ঐতিরীয় ব্রাহ্মণের মধ্যেই অন্তর্গত। এরপরে আসি ব্যাখ্যাত্মক গ্রন্থ। এই ব্রাহ্মণ সাহিত্যে মূলত যে প্রধানতম যে ব্যাখ্যা গ্রন্থ পাওয়া যায় সেটা হচ্ছে সায়ন ভাষ্য, সায়নাচার্য কর্তৃক রচিত। এরপরে আসে সুখপ্রদা, সদ্গুরু শিষ্য দ্বারা রচিত। সর্বশেষে আসছে গোবিন্দ স্বামীর অপ্রকাশিত ব্যাখ্যা কিন্তু পাওয়া যায়। এরপরে ঋগ্বেদের দ্বিতীয় ব্রাহ্মণ কৌশিতকী।
কৌশিতকী এই ব্রাহ্মণের আবার অপর নাম হচ্ছে সাংখ্যায়ন ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের মন্ত্রদ্রষ্টা ঋষি হলেন কৌশিতকী। তার নাম অনুসারেই এই ব্রাহ্মণের নাম হয়েছে কৌশিতকী ব্রাহ্মণ। আর এর অধ্যায় হচ্ছে, কৌশিতকী ব্রাহ্মণের অধ্যায় হচ্ছে 30টি এবং খণ্ড হচ্ছে 226টি। মনে রাখতে হবে কৌশিতকী ব্রাহ্মণ হচ্ছে 30টি অধ্যায় রয়েছে, আর ঐতিহ্য ব্রাহ্মণে কিন্তু 40টি অধ্যায় রয়েছে। ঠিক আছে, মাত্র 10টা এদিক ওদিকে রয়েছে। আচ্ছা, এরপরে আসি। এছাড়াও আচার্য সায়ন ঋগ্বেদ ভাষ্যে অপর একটি ব্রাহ্মণের নামও কিন্তু পাওয়া যায়, ব্রাহ্মণের নাম উল্লেখ করেছে, সেটি হচ্ছে পৈঙ্গী ব্রাহ্মণ। তবে এই ব্রাহ্মণটার নাম মাত্রই পাওয়া যায়, এই ব্রাহ্মণটার মূল পাঠটাই কিন্তু আজও পাওয়া যায়নি, শুধুমাত্র কয়েক জায়গায় এর নাম কিন্তু উল্লেখ পাওয়া গেছে। যেমন সায়নাচার্য তার ঋগ্বেদ ভাষ্য ভূমিকায় এই 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 ব্রাহ্মণের নাম কিন্তু উল্লেখ করেছেন। এরপর আলোচনা করব আমরা সামবেদের ব্রাহ্মণ সাহিত্য। সায়নাচার্য সামবিধান ব্রাহ্মণের ভাষ্যে তিনি 8টি ব্রাহ্মণের উল্লেখ করেছেন। সে 8টি ব্রাহ্মণ হচ্ছে পৌর ব্রাহ্মণ, এই পৌর ব্রাহ্মণের অপর নাম পঞ্চবিংশ ব্রাহ্মণ, তার অপর নাম হচ্ছে তাণ্ড ব্রাহ্মণ অথবা মহাব্রাহ্মণ। এই পৌর ব্রাহ্মণের আবার 3টে আলাদা নাম রয়েছে। এরপরে আসছে ষডবিংশ ব্রাহ্মণ। ষডবিংশ ব্রাহ্মণের অপর নাম জৈমিনী ব্রাহ্মণ, আর জৈমিনী ব্রাহ্মণের অপর নাম হচ্ছে তবলাকার ব্রাহ্মণ। এছাড়াও রয়েছে হচ্ছে সামবিধান ব্রাহ্মণ, আর্ষীয় ব্রাহ্মণ, দৈবত ব্রাহ্মণ, মন্ত্র ব্রাহ্মণ, সংহিতা উপনিষদ ব্রাহ্মণ, বংশ ব্রাহ্মণ। এই মন্ত্র ব্রাহ্মণের অপর নাম ছান্দোগ্য ব্রাহ্মণ, আবার উপনিষদ ব্রাহ্মণও অনেকে বলে থাকেন। এই মোট হচ্ছে 8টি ব্রাহ্মণ রয়েছে সামবেদ ব্রাহ্মণ সাহিত্যে। এর মধ্যে সবথেকে বৃহদাকার ব্রাহ্মণ হচ্ছে পঞ্চবিংশ ব্রাহ্মণ। সবথেকে বৃহৎ ব্রাহ্মণ হচ্ছে পঞ্চবিংশ ব্রাহ্মণ। এই ব্রাহ্মণে 25টি অধ্যায় রয়েছে। এটি সমস্ত ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে বৃহদাকার। এর অপর নাম তাণ্ড ব্রাহ্মণ, পৌর ব্রাহ্মণ প্রভৃতি নামেও কিন্তু বলা হয়ে থাকে। এরপরে আসছি হচ্ছে ষডবিংশ ব্রাহ্মণ। ষডবিংশ ব্রাহ্মণে প্রপাঠক হচ্ছে 5টি, অধ্যায় হচ্ছে 26টি। এর মধ্যে ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে অদ্ভুত ব্রাহ্মণ। এইখানে অদ্ভুত বলার কারণ এটাই যে এই ব্রাহ্মণের এই অধ্যায়ে, ষষ্ঠ অধ্যায়ে বিভিন্ন অলৌকিক ব্যাপারের উল্লেখ কিন্তু পাওয়া যায়, এই জন্য এই ব্রাহ্মণটিকে অদ্ভুত ব্রাহ্মণও বলা হয়ে থাকে। এরপরে আসছি ছান্দোগ্য ব্রাহ্মণ। ছান্দোগ্য ব্রাহ্মণের প্রপাঠক হচ্ছে 10টি। প্রথম 2টি প্রপাঠককে বলা হয় হচ্ছে মন্ত্র ব্রাহ্মণ। অবশিষ্ট যে 8টি প্রপাঠক রয়েছে সেই 8টি প্রপাঠককে বলা হয় ছান্দোগ্য উপনিষদ ব্রাহ্মণ, এবং সম্পূর্ণ 10টি প্রপাঠককে বলা হয় উপনিষদ ব্রাহ্মণ। আর বাকি যে সমস্ত ব্রাহ্মণ রয়েছে তাদের সম্বন্ধে সেরকম বিশেষ কিছু জানা যায় না। এছাড়াও সামবেদের অন্তর্গত শাক্তায়ন ব্রাহ্মণের উল্লেখ পাওয়া গেলেও এই ব্রাহ্মণের কিন্তু এখনও কোনো নাম পাওয়া যায়নি। এই 8টি ব্রাহ্মণ ছাড়াও কিন্তু আরেকটা ব্রাহ্মণের উল্লেখ পাওয়া গেছে, কিন্তু তার শুধু নামমাত্রই পাওয়া গেছে, আর কোনো কিছু পাওয়া যায়নি। আচ্ছা, এরপরে আসছি হচ্ছে আর্ষেয় ব্রাহ্মণ। আর্ষেয় ব্রাহ্মণের প্রপাঠক হচ্ছে 3টি, খণ্ড হচ্ছে 12টি, তবে এর সম্বন্ধে বিশেষ কিছু আর জানা যায়নি। এরপরে আসছি দৈবত ব্রাহ্মণ। দৈবত ব্রাহ্মণ হচ্ছে ক্ষুদ্রতম ব্রাহ্মণ। বৃহদাকার ব্রাহ্মণ হচ্ছে পঞ্চবিংশ ব্রাহ্মণ, এবং ক্ষুদ্রতম ব্রাহ্মণ হচ্ছে দৈবত ব্রাহ্মণ। এর মাত্র খণ্ড 3টি রয়েছে। এখানে প্রথম খণ্ডে দেবতাদের বর্ণনা রয়েছে, দ্বিতীয় খণ্ডে ছন্দ ও দেবতাদের বর্ণনা আছে, আর তৃতীয় খণ্ডে রয়েছে ছন্দ আর নিরুক্ত বর্ণনা। এরপর আসছি সংহিতা উপনিষদ ব্রাহ্মণ। এই সংহিতা উপনিষদ, এখানে সামগানের বিবরণ পাওয়া যায়। খণ্ড হচ্ছে 5টি, প্রতিটি খণ্ড আবার আবার কয়টি করে সূত্রে বিভক্ত রয়েছে। প্রথম খণ্ডে কি কি আছে দেখি। প্রথম খণ্ডে দেবহু সংহিতা মানে কল্যাণকারী সংহিতার উল্লেখ রয়েছে। পাকাহু সংহিতা, অমিত্রহু সংহিতা। এখানে দেবহু সংহিতা হচ্ছে কল্যাণকারী, আর বাদবাকি যে 2টি রয়েছে সেই 2টি খণ্ড রয়েছে, যে 2টি গান রয়েছে সেটি কিন্তু অমঙ্গলপ্রদ। এরপরে আসছি হচ্ছে দ্বিতীয় খণ্ডে হচ্ছে গান সংগীতার এখানে গান সংগীতার বিধি রয়েছে, স্তোম, অনুলোম, প্রতিলোম ইত্যাদি স্বরের প্রতিপাদন রয়েছে। আর সামগানের বিধানের জন্য দ্বিতীয় খণ্ডের জ্ঞান কিন্তু আবশ্যক। এবার সামগান যারা করতে চায়, সামগানের বিশেষত্ব জানতে গেলে আমাদের কিন্তু এই দ্বিতীয় খণ্ডের জ্ঞানটা অবশ্যক জানতে হবেই। এরপর
এরপর আলোচনা করব আমরা হচ্ছে যজুর্বেদ ব্রাহ্মণ সাহিত্য। যজুর্বেদে মূলত দুটি শাখা রয়েছে, কৃষ্ণ যজুর্বেদ আর শুক্ল যজুর্বেদ। এই উভয় শাখায় পৃথক পৃথক ব্রাহ্মণ রয়েছে। প্রথমে আসি কৃষ্ণ যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদে ব্রাহ্মণে মূল যে শাখাটি রয়েছে সেটি হচ্ছে তৈত্তিরীয় ব্রাহ্মণ। এই তৈত্তিরীয় ব্রাহ্মণে 3টি কাণ্ড রয়েছে আর 28টি প্রপাঠক রয়েছে। প্রথম কাণ্ডে 8টি প্রপাঠক আছে, দ্বিতীয় কাণ্ডেও 8টি প্রপাঠক এবং তৃতীয় কাণ্ডে 12টি প্রপাঠক, মোট 28টি প্রপাঠক রয়েছে এবং অনুবাক রয়েছে 353টি অনুবাক রয়েছে। এই তৈত্তিরীয় ব্রাহ্মণের মধ্যে কি কি আছে দেখা যাক। তৈত্তিরীয় ব্রাহ্মণের মধ্যে দশপূর্ণমাস যাগ আছে, পঞ্চমহাযাগ আছে এবং বাং মনস সংবাদ বিষয়ক আখ্যান রয়েছে। আচ্ছা, এবার প্রতিটা যাগ কয়েকটা যাগ সম্বন্ধে আমরা একটু জেনে নেই, জানাটা খুবই আবশ্যক। আচ্ছা, দশপূর্ণমাস যাগে মোট 6টি যাগ রয়েছে আর এই যাগটি সম্পূর্ণ করা হয় 30 বছর ধরে। এই যাগটি হয়ে থাকে, এটি অমাবস্যাতে হয়ে থাকে, অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে হয়ে থাকে। এরপর আসছি পঞ্চমহাযাগ। পঞ্চমহাযাগ কেন করা হয়? গৃহস্থের কল্যাণ সাধনের জন্যই পঞ্চমহাযাগ করা হয়। এই পঞ্চমহাযাগ অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে। এই পঞ্চমহাযাগ ক্রম অনুসারে সবসময় মনে রাখতে হবে, এই যে যাই আছে আসুক না কেন এগুলো কিন্তু ক্রম অনুযায়ী মুখস্থ করবে তোমরা, কারণ অনেক সময় এখন পরীক্ষাতে ক্রমটা তুলে দেওয়া হচ্ছে, এই জন্য ক্রম ধরে পড়বে। যাই হোক, এই পঞ্চমহাযাগ হলো দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, মনুষ্যযজ্ঞ বা নৃযজ্ঞ, আর একটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ। এই 5টি যজ্ঞকে একত্রে পঞ্চমহাযাগ বলা হয়ে থাকে। এই পঞ্চমহাযাগ কেন করা হয়? গৃহস্থের কল্যাণ সাধনের জন্য এই পঞ্চমহাযাগ করা হয়ে থাকে। এটা তো গেল কৃষ্ণ যজুর্বেদ। এরপরে আসছি হচ্ছে শুক্ল যজুর্বেদ। শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণ গ্রন্থের নাম হচ্ছে শতপথ ব্রাহ্মণ। এটি শতপথ ব্রাহ্মণ সর্বাধিক প্রসিদ্ধ ব্রাহ্মণ, কিন্তু এই শতপথ ব্রাহ্মণের আবার 2টি শাখা রয়েছে, একটা হচ্ছে মাধ্যান্দিন শাখা, একটা হচ্ছে কাণ্য শাখা। মাধ্যান্দিন শাখায় কিন্তু 100টি অধ্যায় রয়েছে এবং কিন্তু কাণ্য শাখায় 100 তার থেকে অধিক। সবসময় কাণ্য শাখায় অধিক সংখ্যা অধ্যায় বা কাণ্ড থেকে থাকে। কাণ্য শাখায় 104টি অধ্যায় রয়েছে। দেখা যাক মাধ্যন্দিন শাখায় কী কী আছে। মাধ্যন্দিন শাখায় রয়েছে 14টি কাণ্ড, অধ্যায় রয়েছে হচ্ছে 100টি অধ্যায় আর 68টি প্রপাঠক এবং ব্রাহ্মণ রয়েছে 438টি ব্রাহ্মণ। আর অনুরূপভাবে কাণ্য শাখায় রয়েছে 104টি অধ্যায়, 14টি কাণ্ড রয়েছে। আচ্ছা, এর মধ্যে যে 14টি কাণ্ড আমরা যে শতপথ ব্রাহ্মণের 14টি কাণ্ড পাই, সেই 14টি কাণ্ডের প্রথম 4টি কাণ্ডে দশপূর্ণমাস যাগ, অগ্নিহোত্র যাগ, পিতৃযজ্ঞ, তারপর চতুর্মাস্য যাগ, সোমযাগ ইত্যাদি বিষয় রয়েছে। পঞ্চমহাযাগে পঞ্চম কাণ্ডে রাজসীয় যজ্ঞ রয়েছে, রাজ্যাভিষেক পদ্ধতি রয়েছে। ষষ্ঠ থেকে দশম কাণ্ডে অগ্নিবিদ্যা রয়েছে, অগ্নি রহস্যের আলোচনা রয়েছে এবং একাদশ থেকে ত্রয়োদশ কাণ্ডে পশুযাগ, পঞ্চমহাযাগ প্রভৃতি বিষয় কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। আর অবশেষে চতুর্দশ কাণ্ডে রয়েছে, এই কাণ্ডে কিছু অংশ আরণ্যকের মধ্যে কিন্তু রয়েছে এবং কিছু অংশ উপনিষদ রয়েছে। এই ব্রাহ্মণের উপনিষদ অংশটা কিন্তু হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ, অর্থাৎ আমরা এটা বলতে পারি শতপথ ব্রাহ্মণের অন্তর্গতই কিন্তু বৃহদারণ্যক উপনিষদ, অর্থাৎ বৃহদারণ্যক উপনিষদ শতপথ ব্রাহ্মণের শেষ ভাগই হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। এরকম প্রশ্ন আসতে পারে যে বৃহদারণ্যক উপনিষদ কোন ব্রাহ্মণের শেষ ভাগ, তখন আমরা কিন্তু বলতে হবে শতপথ ব্রাহ্মণের চতুর্দশ কাণ্ডের অন্তিম ভাগ হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। এরপর আমরা আলোচনা করব অথর্ববেদের ব্রাহ্মণ সাহিত্য এবং সর্বশেষ ব্রাহ্মণ সাহিত্য হচ্ছে অথর্ববেদের ব্রাহ্মণ সাহিত্য। এবার অথর্ববেদে একটি মাত্র ব্রাহ্মণ পাওয়া যায়, সেটা হচ্ছে গোপদ ব্রাহ্মণ। অথর্ববেদে সমস্ত বেদের সার নিয়েই প্রতিপাদিত হয়েছে বলে মনে করা হয়। সমস্ত বেদের থেকে কিছু কিছু সার নিয়ে এই অথর্ববেদকে রচনা করেছে বলে অনেকেই মনে করেন। এই গ্রন্থে বিবিধ যাগযজ্ঞের বর্ণনাও আছে, আর এছাড়াও ব্রাহ্মণের মহিমা রয়েছে, ব্রহ্মচর্য আশ্রমের কর্তব্য বিষয়ও কিন্তু এই অথর্ববেদেই পাওয়া যায়, অথর্ববেদের ব্রাহ্মণেই পাওয়া যায়, অর্থাৎ গোপদ ব্রাহ্মণেই কিন্তু পাওয়া যায়। এর ভাগ সম্বন্ধে দেখি। গোপদ ব্রাহ্মণের 2টি ভাগ রয়েছে, একটা পূর্ব গোপদ আর একটা হচ্ছে উত্তর গোপদ।
প্রপাঠক রয়েছে 11টি প্রপাঠক এবং কাণ্ড রয়েছে 258টি। এরপর পূর্ব গোপদ ব্রাহ্মণে যে 5টি প্রপাঠক পাওয়া যায়, সেই 5টি প্রপাঠকে দেখুন, প্রথম প্রপাঠকে কী রয়েছে, ওমকার ও গায়ত্রী মন্ত্রের মহিমা রয়েছে। দ্বিতীয় প্রপাঠকে রয়েছে ব্রহ্মচারীর নিয়ম, যে বেদাধ্যয়ন, যে 12 বছর বাল্যকাল থেকে যে বেদাধ্যয়ন করতে হয় গুরুগৃহে গিয়ে, সেই বেদাধ্যয়নের কাল হচ্ছে 12 বছর অবধি। তৃতীয় প্রপাঠক রয়েছে যজ্ঞে যে 4জন ঋত্বিকের কার্যকলাপ, যজ্ঞে যে 4জন ঋত্বিক থাকবেন, সেই 4জন ঋত্বিকের যে কার্যকলাপ, সে কিন্তু পূর্ব গোপদ ব্রাহ্মণ থেকে পাওয়া যায়। চতুর্থ প্রপাঠকে রয়েছে ঋত্বিকদের দীক্ষা বিষয়ক বর্ণনা। পঞ্চম প্রপাঠকে সংবৎসর ত্রয়ের বর্ণনা, অশ্বমেধ পুরুষমেধ যজ্ঞের বর্ণনা প্রভৃতি বিষয় কিন্তু রয়েছে এই পূর্ব গোপদ ব্রাহ্মণে। উত্তর গোপদ ব্রাহ্মণের প্রতিপাদ্য বিষয় ঠিকভাবে বলা যায় না, তবে এই গোপদ ব্রাহ্মণের ঋষি হলেন গোপদ। অথর্ববেদী ঋষিদের মধ্যে গোপদ ঋষির নাম বিশেষভাবে উল্লেখ করা হয়ে থাকে, তবে অন্য বেদে গোপদ ঋষির নাম কিন্তু উল্লেখ পাওয়া যায় না। শুধুমাত্র অথর্ব বেদেই একমাত্র যেখানে গোপদ ব্রাহ্মণেই শুধু গোপদ ঋষির উল্লেখ রয়েছে, আর অন্য কোনো সূক্তে বা অন্য কোনো ব্রাহ্মণে এই ঋষির উল্লেখ পাওয়া যায়নি। এছাড়াও আরও একটি ব্রাহ্মণের নাম উল্লেখ পাওয়া যায়, সেটি হচ্ছে অনুব্রাহ্মণ। এই অনুব্রাহ্মণ কিন্তু একটা অপ্রধান ব্রাহ্মণও বলা হয়ে থাকে। এই ব্রাহ্মণ সাহিত্যে যাগযজ্ঞের বিভিন্ন বর্ণনা যেমন রয়েছে, সেরকম বৈদিক ভারতের জাতিভেদ, অনুলোম প্রতিলোম বর্ণের কথাও কিন্তু এই ব্রাহ্মণ সাহিত্য থেকে আমরা পাই। এছাড়াও ক্ষত্রিয় ও ব্রাহ্মণের যে প্রতিযোগিতা, তাদের মধ্যে প্রতিযোগিতা, প্রত্যেক বর্ণের যে জীবিকা বৃত্তি, ভৌগোলিক যে পটভূমি, স্ত্রী জাতিদের যে শিক্ষা ব্যবস্থা, কৃষিকাজ, পশুপালন, নৌবিদ্যা, শৈব বৈষ্ণব সম্প্রদায়, মৃতদের কীভাবে সৎকার করা প্রভৃতি যে বিষয়গুলি রয়েছে, সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা তৎকালীন যে সমস্ত তথ্য, সেই তথ্য কিন্তু আমরা একমাত্র এই ব্রাহ্মণ সাহিত্য থেকেই পাই। যাই হোক, আজ এই পর্যন্তই। পরবর্তীকালে আরণ্যক এবং উপনিষদ নিয়েও বিস্তর আলোচনা করব। নমো নমঃ।